1971-এর মুক্তিযুদ্ধ আমাদের প্রতিষ্ঠিত সত্য, জলজ্যান্ত ইতিহাস। বাংলাদেশের অভ্যুত্থানে ঘটেছিল যে শহীদদের রক্তের বিনিময়, যে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম, সেই দেশের মুক্তিযুদ্ধ বা সেই দেশের জনযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার প্রচেষ্টা করা হয় কেন, কারা করে? স্বাধীনতার 48 বছর পরও কেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা রকম বিকৃতি চলছে? তাদের লাভটা কি? শহীদদের সংখ্যা কমিয়ে তাদের কি অর্জন হয়? তারা কারা? দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আজকে আমার সাথে যে অতিথিরা এখন পর্যন্ত ঢাকার যানজট ঠেলে আসতে পেরেছেন আমাদের স্টুডিওতে, পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন ডক্টর মুনতাসির মাহমুদ, বঙ্গবন্ধু চেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখন পর্যন্ত আছেন ব্যারিস্টার তুরিন আফরোজ, প্রসিকিউটর, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। কিন্তু শহীদদের সংখ্যা কমিয়ে তথ্য বিকৃতি, এটি প্রচেষ্টা আমরা বারবার দেখেছি। একসময় খালেদা জিয়া প্রশ্ন তুলেছিলেন। এই সম্প্রতি লন্ডনে তারেক জিয়ার একটি অনুষ্ঠানে, স্বাধীনতা দিবস নিয়ে অনুষ্ঠানে, একজন তারই দলেরই কোনো বক্তা বলছিলেন যে 30 লাখ শহীদের বিনিময়ে। ঠিক সেই সময় তারেক জিয়া স্টেজ থেকে বিষয়টিতে আপত্তি তোলেন এবং সেই লোকটি সেই সংখ্যাটিকে পরিবর্তন করে 3 লাখ বলতে বাধ্য হন। আমি একটু বিষয়টার এটার ক্লিপটা একটু দর্শকদের একটু আগে দেখাতে চাই। আমার ধারণা ইতিমধ্যে আপনারা দেখেছেন, তারপরে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অবকাশ নেই। সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের আনুমানিক 30 লক্ষ শহীদদের এবং আনুমানিক 2 লক্ষ মা বোনদের। আমি তারপরে স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতি যখন এমন একটি মুহূর্তে আনুমানিক 30 লক্ষ তো আসলে এখন প্রতিদিন অমন হয় না, আনুমানিক বল 3 লক্ষ হতে পারে। 3 লক্ষ। থ্যাংক ইউ। কোথায়? যাই হোক, আমার মনে হয় আনুমানিক আমি বলেছি 3 লক্ষ হতে পারে। এবং আমি তারপরে স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতি যখন এমন একটি মুহূর্তে দিশাহারা হয়েছিল। দেখলেন আপনারা নিশ্চয়ই। আমার ধারণা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আসলে এই ক্লিপটি অনেকবার ইতিমধ্যে প্রচারিত হয়েছে। আমি ডক্টর মুনতাসির মামুন, ভয়ের চোটে, ভীতির চোটে, প্রেসারে ইতিহাস বদলে যায় না। আসলে আমরা বিষয়টা বোধহয় এভাবে দেখি না। সেটা হচ্ছে ইতিহাসটা সবসময় ব্যবহৃত হয়েছে মানে নিজের ক্ষমতার ভিত্তি তৈরি করার জন্য। এটা হচ্ছে একটা দিক, বিশেষ করে উপমহাদেশে। দ্বিতীয়ত হচ্ছে যে ইতিহাসকে আমরা কিভাবে দেখব। প্রতিটি সরকারই কম বেশি নিজের স্বার্থে ইতিহাসের কিছুটা অতিরঞ্জন ঘটায়, কখনো সরাসরি বিকৃতি ঘটায়। আমাদের এখানে এই পরিস্থিতিটা হয়েছে যে ইতিহাস বিকৃতির যে কারণটা, সেটা আমরা খতিয়ে দেখেছি কতটুকু আমি জানি না। বঙ্গবন্ধুকে হত্যার পরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় নিলেন, তার তো একটা ভিত্তি দরকার। কারণ বঙ্গবন্ধু ইতিহাস তো একসঙ্গে যুক্ত আমাদের ইতিহাসে। এখন জিয়াউর রহমানকে তো তাহলে একটা প্ল্যাটফর্ম, যেটাকে আমরা বলি, লাগে। কিন্তু তার তো একটা প্ল্যাটফর্ম ছিল, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তার তো আর কোনো প্ল্যাটফর্ম লাগে না। সেরকম তো সবাইকে ক্ষমতা গেলে মুক্তিযুদ্ধ করে কোনো ব্যাপার থাকে না। মুক্তিযুদ্ধটাই ব্যবহার করা হয়েছে ক্ষমতার জন্য। তিনি যেটা দাঁড় করাতে চেয়েছেন যে তিনি মুক্তিযুদ্ধে ছিলেন, যে কারণে সবসময় কিন্তু বলা হয়েছে যে মুক্তিযুদ্ধে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। কখনো কিন্তু বলা হচ্ছে না যে তিনি মুক্তিযুদ্ধ করেননি, কারণ মুক্তিযুদ্ধ করাটাই তার একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে, এছাড়া তার অন্য কোনো পরিচয় নেই। 2 নম্বর তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে করতে চেয়েছে, 3 নম্বর তাকে সেক্টর কমান্ডার হিসেবে করতে চেয়েছে। কোনোটাই তিনি ছিলেন না। তিনি কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন না,
তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন না, কিন্তু ইতিহাসে এইভাবে এনেছে। স্বাধীনতার ঘোষক মানে অনেকের মতো তিনিও পাঠ করেছিলেন, পাঠ করেছেন যদি এরকম হয় 11তম তিনি, তাও হচ্ছে অনেকে প্রথম পাঠ না, করেছিলেন 11তম বা 12তম। কিন্তু না, আমার প্রশ্নটা স্যার এখানে যে সেটা হচ্ছে যে আপনি বলেছেন ক্ষমতার কারণে ইতিহাস বদল, কিন্তু ইতিহাসটা বদল করে তার লাভটা না না মুক্তিযুদ্ধ করেছেন। না না না, হ্যাঁ মুক্তিযুদ্ধ করেছেন তো, এরকম তো আমাদের এখানে সবাই মুক্তিযুদ্ধ কম বেশি করেছে, কিন্তু 30 লাখে 3 লাখ আনলে লাভটা কি হয়? লাভটা আছে এই যে তাকে দাঁড়াতে হচ্ছে বঙ্গবন্ধুর বিপরীতে। এখন বঙ্গবন্ধুর বিপরীতে যখন দাঁড়াতে হচ্ছে, আমরা লক্ষ্য করব যে আমাদের এখানে যখন নাকি তিনি ক্ষমতায় এবং রাজাকারদের ক্ষমতায় আনলেন, তখন ইতিহাসের একটা অংশ কিন্তু বাদ দেওয়া হলো। আমরা খালি বলা হলো বিজয়, বিজয়টা কারা? যুদ্ধ, যুদ্ধটা কারা? আর্মি, আর্মির লিডারকে জিয়াউর রহমান। বঙ্গবন্ধু না হলেও হবে, যুদ্ধ সবসময় কিন্তু বিজয়, একটা কিন্তু খেয়াল করতে হবে সামিয়া, সবসময় আমরা কিন্তু বিজয়ের কথা বলেছি। আমাদের যে যন্ত্রণার কথা বা 30 লক্ষ, এরা কিন্তু প্রান্তিকে চলে গেল এবং তাদের রাজনীতির জন্য এটা দরকার ছিল। 2, গণহত্যার কথা যদি তুলে এবং ধর্ষণের কথা যদি তোলে, তাহলে একটা সমস্যা এসে যায়। সেটা হচ্ছে তাহলে যারা ধর্ষণ করেছে, খুন করেছে, তাদের কথা চলে আসে, তো সেটা এলে তো আবার ইতিহাসের গন্ডগোল হয়ে যাচ্ছে। সুতরাং ওই পোর্শনটা বাদ দিলে ইতিহাস বিকৃতিটা কিন্তু তখন থেকে শুরু হলো সূক্ষ্ম, এবং বঙ্গবন্ধুকে আস্তে আস্তে বলা হলো। কিন্তু স্যার আমার না এখানে একটা প্রশ্ন আছে, আমি না এখানে আমি একটু মানে এটা একটু এক্সপ্লেইন না করে যে 30 লক্ষ কেন 3 লক্ষ বলছে। এখন তারা তাদের এটাতে যেহেতু তারা যুদ্ধপরাধী দলের সঙ্গে আছে, তাদের একটা ধারণা হয়েছে যে 30 লক্ষ যদি বলা হয় তাহলে এটা বেশি বলা হচ্ছে, তাহলে সেটা যদি কবে 3 লাখ বলা যায়। এবং আরেকটা কথা তারা কিন্তু রটিয়েছে যে বঙ্গবন্ধু তো ইংরেজি জানতেন না, তো সুতরাং তিনি 3 লক্ষকে, যেটা সিরাজুর রহমান চালু করেছিলেন, তিনি 30 লক্ষ বলেছেন, 3 বিলিয়ন বলেছেন। এখন সবাই তো আর তারেক জিয়ার মতো মানে অশিক্ষিত নয় বা অর্ধশিক্ষিত নয়। এখন সে বঙ্গবন্ধু যে ইংরেজি বলছে তার বয়সে, সেটাও তো বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা তো ডেলিভারিটা একটা লাই তখন থেকে বলা হচ্ছে, ওই সূত্রটা কিন্তু সেখানে ধরছে, যে কারণে খালেদা জিয়া যুদ্ধ বলছেন যে 15 লক্ষ মারা গেছে। অর্থাৎ যেগুলো ইতিহাসে প্রতিষ্ঠিত আছে, সেটা পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী দলিল বদলেছে তো না। বগুড়ার এক জনসভায় খালেদা জিয়া তো রাজবন্দী হিসেবে যুদ্ধাপরাধীদের মুক্তিও চেয়েছিলেন, সেটা ক্লিপও তো আমাদের কাছে। সুতরাং তাদের ওই রাজনীতিটা, এই রাজনীতিটা প্রচারের জন্য, এবং সামিয়া এটা বললে হবে না, আমরা যত যুক্তি দিই 30% মানুষ তো সেই রাজনীতি তারা বিশ্বাস করাতে পেরেছে। এই ইতিহাসের দিয়ে যে কোনো বিএনপি কাউকে জিজ্ঞেস করা হোক, বলবে যে উনি স্বাধীনতার ঘোষক। সেজন্য আমি বলি কোনো ভদ্রলোক বিএনপি করতে পারে না, কারণ প্রতিদিন সকালে উঠে তাকে একটা মিথ্যা কথা বলতে হয় এবং তাকে সবসময় ইতিহাসের মিথ্যা জিনিসটা আওড়াতে হয়। না, আমার প্রশ্নটা হলো এখানে, আপনি এটা একটা ব্যাপার হতে পারে যে যেহেতু যুদ্ধাপরাধী দলের সাথে সংযুক্ত আছে, জামাতের কথা যদি বলি, কিন্তু জামাত তো আর সেই অর্থে, এখন তো বিএনপি নিজেই কোণঠাস অবস্থা আছে, জামাত সেই অর্থে তো রাজনীতিতেও সক্রিয় না। এখনো বারবার করে 30 লাখে 3 লাখে এনে তাদের ফায়দাটা কি? আমাদের আরেকটা ভুল হয়, আমরা সবসময় বিএনপি এবং জামাতকে আলাদা হিসেবে দেখেছি। এটারও কিন্তু একটা সোশ্যাল কারণ আছে। কারণটা হচ্ছে বিএনপি যা মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে অনেকে করেছে, মধ্যবিত্তদের মধ্যে অনেকে করেছে। জামাতটা হচ্ছে পাঞ্চিং বলে না, যে ব্যাগ, যে কোনো কিছু খারাপ হলে আমরা জামাত করছি। বিএনপির কথা কিন্তু আমরা বলছি না, কেননা বিএনপির অনেকের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আছে, তাই না, আমাদের বন্ধুত্ব আছে, আমাদের নানা রকম সম্পর্ক আছে। তো সেগুলি আমরা সেই জন্য বিএনপি পলিটিক্স থেকে মনে করছি জামাতের পলিটিক্স থেকে আলাদা। কিন্তু আমি সবসময় বলেছি, এখনো বলি, বিএনপি জামাতের একই পলিটিক্স, দুইটা দল। যেমন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছিল এক সময়, মোটামুটি লক্ষ্য পলিটিক্সটা একই রকম ছিল, একটা মাস পার্টি ছিল, একটা আন্ডারগ্রাউন্ড ছিল। এখন আন্ডারগ্রাউন্ডে হয়তো জামাত গেছে, বিএনপি পড়ে আছে, কিন্তু তাদের পলিটিক্স তো আলাদা না, সেটা তো আমাদের বুঝতে হবে। তারা কোন ক্ষেত্রে পলিটিক্সটা আছে, যেমন যুদ্ধপরাধীর বিচার যখন হচ্ছে, জামাত কন্ডেম করছে, পাকিস্তান কন্ডেম করছে, বিএনপিও কন্ডেম করছে, ওরা তো সাপোর্ট করেনি। এমনকি পাকিস্তান যখন কন্ডেম করছে বাংলাদেশকে, তখন তো তারা বাংলাদেশের পক্ষে এসে দাঁড়ায় না। সেই কারণে আমরা, এবং আইএসএর যে ক্লিপিংগুলি দেখানো হয়েছে, তাতে পাকিস্তানের এজেন্ট হিসেবে তারা কাজ করছে। তা আমার মূল প্রশ্ন সেটা না, আমি ইতিহাস বিকৃতির কথা বাদ দিলাম, কেন এবং এই জন্য আমরা দোষী, এবং এই যে অনেকে এখন মুক্তিযুদ্ধ করে বলেন তারা সবচেয়ে বেশি দোষী। কেন আমরা পাকিস্তানের রাজনীতি বাংলাদেশে করতে দিচ্ছি?
পাকিস্তানে কি বাংলাদেশের রাজনীতি করতে দেবে? পাকিস্তানে কি এখন আওয়ামী লীগ আছে? তারা তো বলছে না আওয়ামী লীগ আছে, পাকিস্তানের রাজনীতি এখানে করছে। আচ্ছা, ওইটা আর কিভাবে বলবে? মানে একটা মাপকাঠিতে ধরতে হবে। এটা কিভাবে ধরবে যে যুদ্ধাপরাধ পৃথিবীর কোনো দেশে কোনো রাজনৈতিক দল মানে নাজিদের পরে নাজিবাদ বা ফ্যাসিবাদকে সমর্থন করেনি বা যুদ্ধাপরাধকে সমর্থন করেনি, কিন্তু আমাদের দেশে তো একমাত্র পৃথিবীর দল যারা রাজনৈতিক দল যারা এটাকে সমর্থন মানে এটার বিরোধিতা করেছে। তো এটাই তো মাপকাঠি, আর তো কোনো মাপকাঠি দরকার নেই। আপনারা একসময় ৭১ ঘাতক দালা নির্মূল কমিটি থেকে একসময় আপনারা সবাই মিলে একসময় চেষ্টা করেছিলেন যে হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মতো মুক্তিযুদ্ধ অস্বীকার, এটা আমরা করে দিয়েছিলাম, কমিশন এটা দিয়ে দিয়েছে সরকারের কাছে, সরকার সেটা করেনি। সরকার আসলে এই ক্ষেত্রে কোন সময় দিয়েছিলেন আপনারা? বছর ৩ হয়ে গেছে না, বছর ৩ হবে। এটা যখন নাকি বিতর্কটা শুরু হলো তখনই কিন্তু আমরা দিয়েছিলাম। আমরা কিন্তু অনেকগুলো আইন কমিশনের সাথে আইন কমিশন 13-14 সাল কি 14 দিকে আইন কমিশনের সাথে বহুবার অনেকগুলি করেছে, তারা কিন্তু করে দিয়েছে, কিন্তু সরকারের নিয়মে চলে। এখন তারা উন্নয়ন দেখছে, কিন্তু জনগণের যে এক ধরনের অনুন্নয়ন হচ্ছে, জনগণ যে এক ধরনের অশিক্ষায় চলে যাচ্ছে এবং এই অশিক্ষা দিয়ে যে উন্নয়নটা টেকানো যাবে না সেটা কিন্তু কেউ মানে বলছেন যে আপনি বলছেন যে এইগুলো ঘটনা মানে তারিক জিয়াদের এই জাতীয় কথা বলার পেছনে আসলে সরকারেরও এক রকমের দায় রয়ে গেছে। প্রশ্নই আছে, তারা আইনটা করলো না কেন? ২ নম্বর, তারা বিএনপির বা জামাতকে তারা ইয়ে করে না কেন, কি বলে নিষিদ্ধ করে না কেন? এই প্রসঙ্গে যতবারই আওয়ামী লীগের কাউকে জিজ্ঞেস করা হয় তারা বলেন যে বিষয়টি আদালতে বিচারাধীন আছে। এগুলি সব বিষয়ে তারা বলতে পারেন আদালতের বিষয়ে, এটা বিষয় খালি বলতে গেলে আদালতে আছে। এগুলি হচ্ছে একটা যুক্তি, মানে কি কথার কথা আর কি বলে ফেললেন। আমাদের মধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমি দর্শক ফোনটা নিয়ে তুহিন আফরোজের কাছে যাব। ও সরি, দুঃখিত, লাইনটি কেটে গেছে। আমি ব্যারিস্টার তুহিন আফরোজ আপনার কাছে একটু যেতে চাই। আপনারা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অনেক কষ্ট করেছেন, সোচ্চার হয়েছেন, কিন্তু যারা মুক্তিযুদ্ধের এত বড় বিকৃতি করছে এবং সেই বিকৃতিটা কিন্তু একসময় আমাদের পাঠ্যপুস্তকেও চলে এসেছিল, এবং যদি সরকার কখনো ক্ষমতা বদল হয় আবারও যে পাঠ্যপুস্তকে এসে প্রজন্মের ইতিহাস বদলে যাবে না বা একটা প্রজন্ম ব্ল্যাঙ্ক থেকে যাবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে আপনারা যেমন চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টারও কোনো ফলপ্রসূ হয়নি, তাহলে কিভাবে আসলে এই জিনিসগুলোকে মোকাবেলা করা যেতে পারে আইনগতভাবে? আইনগতভাবে একটি জায়গা হচ্ছে যে আমরা হলোকস্ট ডিনায়ালের মতো আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত আইনের কার্যকরী রূপ আমরা দেখতে চাই, যেটা আসলে দেখিনি। তবে তার আগে আমি একটুখানি বলতে চাই ৩টি পর্যায়ে আসলে এই সংখ্যার খেলাটা হয়েছে, যেটি নাকি আজকে যে ধৃষ্টতা আমরা দেখি তারিক জিয়া করছে লন্ডনে বসে, 3টি পর্যায়ে এটা করেছে। এক হচ্ছে একটা পাকিস্তানের ন্যারেটিভস, যেটা ৭১ থেকেই শুরু হয়েছে, হামিদুর রহমান কমিশন থেকে আমরা সেটা দেখেছি যে এতজন হত্যা হয়নি, এতজন রেপ হয়নি, এগুলো হ্যাঁ হয়েছে কিছু আর কি। এটা হচ্ছে টোটালি একটা দায়বদ্ধতার সীমাটাকে লিমিটেড করে লায়াবিলিটির জায়গাটাতে নিয়ে আসা, সংশোধনটাকে ঢাকা দেওয়ার চেষ্টা, ঢাকা দিতে এত কিছু হয়নি, এত কিছু এটা নিয়ে বলবার কিছু নেই, অল্প কিছু হয়েছে, সেটা একটা মিনিমাম ক্যাজুয়ালিটি এটা হয়। যেমন স্যার যেটা বললেন যে বিজয়টাকে বেশি হাইলাইট করা হয়েছে কিন্তু কষ্টটাকে চাপা দেওয়া করা হয়েছে, যেটা একদম এক্স্যাক্টলি ভাইয়া বললেন যে এই কাজটি কিন্তু পাকিস্তানের এই পাকিস্তানি মন মানসিকতার কাজটি করা হয়েছে। এবং এর পরে যে রিজনটা, যে দ্বিতীয় পর্যায়ে যেটা হয়েছে সেখানেও আমি মামুন ভাইয়ের থেকে শব্দটা নিব। মামুন ভাই প্রায়ই এটা বলেন, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে একটা পাকিস্তানি ছিটমহল আমাদের মন মানসিকতায় বিরাজ করে। ঠিক একই রিজনে এই যে বঙ্গবন্ধু বিদ্বেষ এবং বাংলাদেশের সৃষ্টির সমালোচনা করে আমাদের যে বাংলাদেশের ন্যারেটিভসটা তৈরি করেছে, সেটা রাজনৈতিক কারণে মূলত হচ্ছে, যেটি উনি ব্যাখ্যা করলেন খুব সুন্দরভাবে। জিয়াউর রহমান এরকম যে যেটি উনিও একটু আভাস দেওয়ার চেষ্টা করলেন যে বঙ্গবন্ধুকে ছোট করতে পারলে ওনাদের ধারণা যে ওনারা বেশি হাইলাইটেড হবেন। অ্যাবসলিউটলি, দ্যাট ইজ দ্য পলিটিক্যাল গেইন, যে আমি রাজনৈতিকভাবে গেইন করছি ওখানটাতে তার পপুলারিটিকে কোনো রকমের মলিন করার ক্ষেত্রে সেখানে একটা বাংলাদেশি ন্যারেটিভস। এবং এটাই কিন্তু হচ্ছে যে যেটা নাকি ভাইয়া বলেন যে পাকিস্তানি ছিটমহল আমাদের মাথায় থাকে, সেই রাজনীতির ধারায় যখন আমরা দেখি তখন দেখি এখানে একটা সংখ্যার খেলা, কমিয়ে আনা সংখ্যার খেলা হয়, যে এতটা না, এতটা খারাপ পাকিস্তান না। এবং তৃতীয় যেটি আপনার স্পেসিফিক প্রশ্ন ছিল সামিয়া, সেটি হচ্ছে যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আমরা এটা নিয়ে কাজ করেছি, কতটুকু কাজ করেছি। অ্যাবসলিউটলি প্রথম মামলাটিতেই বাচ্চু রাজাকের মামলা, যে প্রথম মামলার রায় হয়, সেই রায়টিতে কিন্তু বলাই হয়েছে ৩০ লক্ষ শহীদের কথা, যে যারা ১৯৭১ সালে আত্মোৎসর্গ করেছেন।
কিন্তু এই মামলাটিকে নিয়েই পরবর্তীতে ডেভিড বার্গম্যান ডক্টর কামাল হোসেনের গুণধর মেয়ের জামাই তিনি শুরু করলেন সেটা নিয়ে ব্লগে লেখা, এবং তিনি প্রশ্ন তুললেন 30 লক্ষ শহীদ হয়নি, এটা অ্যাবসলিউটলি একটা বাজে কথা। কোর্ট কিসের ভিত্তিতে এই কথাটি বললেন? আমরা কিন্তু একই আর্গুমেন্ট ট্রাইব্যুনালেও শুনছি বিভিন্ন মামলাতে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাতে এসে বলছে যে নাম দেন, 30 লক্ষ নাম দেন, আমরা যে হত্যা করেছি নাম দেন, এই ধরনের ধৃষ্টতার জায়গাটিতে ঠিক ওই লাইন অফ আর্গুমেন্টে মুক্তিযোদ্ধাদের তালিকায় করে উঠতে পারি না। এখন সেখানটাতে সবখানে নাম থাকতে হবে কেন? বা আর কথা হচ্ছে 30 লক্ষ লোকের গণহত্যার ব্যাপারটি হচ্ছে একটি গণহত্যাও যদি হয়ে থাকে সেটিই যথেষ্ট। সেখানে 30 লক্ষ একও হতে পারে, 30 লক্ষ 35 লক্ষ হতে পারে। সবকিছু তো ডকুমেন্টেশনে নেই আসলে, সবকিছু আসলে সেই সময় তো করা হয়নি, এবং সেটা সেই ক্ষেত্রে আমাদের দায় আছে। এত বছর পরেও তো একজন দর্শক আচ্ছা আমাদের সাথে ফোনে, আমি একটু দর্শক ফোনটা নিয়ে আবার আপনাদের কাছে আসছি। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, খুলনা থেকে আমির হোসেন বলছি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সরকার যুদ্ধ অপরাধীদের বিচার করতে আমরা দেশবাসী খুশি, কিন্তু যুদ্ধ অপরাধী এখনো অনেক রয়ে গেছে, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত? কারণ 71-এর যুদ্ধে এই সামান্য কয়েকজনের ফাঁসি হওয়াতে কিন্তু সব যুদ্ধ অপরাধী শেষ হয়ে যায়নি, কারণ 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশ। এই যুদ্ধ অপরাধীর বিচার কিভাবে হবে এবং সেটা কবে নাগাদ শেষ করতে পারবে সরকার? ধন্যবাদ। আমি একটা প্রশ্ন এর সাথে একটু জুড়ে দিতে চাইছি। 2013-14 সালে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এমনকি বর্তমান সরকারকে আমি যতটা তৎপর হতে দেখেছিলাম, আমি জানি না আপনাদের ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল আসলে কিভাবে কাজ করছে, এখন কিন্তু অতটা শুনতে পাই না। এখন শুনতে না পাওয়ার দুরকম ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে আমাদেরকে মিডিয়াতে কতখানি গুরুত্বপূর্ণ দিচ্ছে, গুরুত্ব মিডিয়া আমরা সব সময় গুরুত্ব দিচ্ছি, সেই সময় গুরুত্ব দিচ্ছি। যেভাবে আপনারা হচ্ছে স্টার রাজাকার বানিয়েছেন, তাদের লাইভ করছেন সবকিছু, কিন্তু লোকাল পর্যায়ে যে রাজাকারদের রায়গুলো হচ্ছে সেগুলোতে কিন্তু আমরা সেরকম কভারেজ মিডিয়াতে দেখতে পাই না। তার বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু এইটি একটি ব্যাপার ডেফিনেটলি, মানে চোখের সামনে থেকে ব্যক্তিদেরকে তুলে ধরা হয়, চোখের সামনে থেকে সরে গেছে এটা ঘটনা না। যারা নেতৃত্ব দিয়েছে তারাও যেমন অপরাধী, আর যারা নিজের হাতে হত্যাগুলো করেছে, নিজের হাতে অপরাধগুলো সংগঠন করেছেন, তারাও একই অপরাধী। আমরা সেটা পাই না, এক। আর দুই হচ্ছে আমাদের সময়ে একটা যে ব্যাপার যে আমরা দ্রুততার সাথে ট্রাইব্যুনালে শেষ করছি, কিন্তু আমাদের আপিল বন্ধ আছে অলমোস্ট 4 বছর। এটাই আমার প্রশ্ন। আমি একটু ডক্টর মুনতাসির মামুনের কাছে একটু যেতে চাই। আমার মানে দর্শক ফোনের সাথে আমিও আসলে একটু জানতে চাই। উনি বলছেন যদিও আমরা মিডিয়াতে হাইলাইট করি না, কিন্তু আমরা মিডিয়ার লোকজন বলি যে আসলে যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে আমরা সবসময় হাইলাইট করার চেষ্টা করেছি, কিন্তু এই যে আপিলটা 4 বছর ধরে বন্ধ থাকা, আমি আসলে আদালতের বিচারাধীন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। কোন ফাঁকে ওনারা কোন একটা মানহানির মামলা করে দেয়? আদালত কি আমাদের টাকা চলে না নাকি? আদালতে কি কোনো দায়বদ্ধতা নাই নাকি? মানে আদালত প্রত্যেকে, আমার যেমন দায়বদ্ধতা আছে, আদালতের বিচারপতিরও দায়বদ্ধতা আছে, বিকজ আমরা সরকারের থেকে বেতন পাই। খুব সিম্পল ব্যাপার, এখানে বেশি এত কিছু দেখার দরকার। আমি খুব সিম্পল দুটো কথা বলি সামিয়া। একটা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি। আমাদের এখানে সরকারের দৃষ্টিভঙ্গি থেকে অধিকাংশ জিনিস পরিচালিত হয়। এটা অবশ্যই করতে পারেন, বলতে পারেন যে আপনার প্রমাণ কি। আমি কোনো প্রমাণই দেখাতে পারবো না, কিন্তু আপনিও জানেন যেটা ঠিক। আপনার সরকারের যে দৃষ্টিভঙ্গি, মিডিয়া কোনো সাহস নেই ওইটার বাইরে যাবার। না না, আমি একটু চাচা ছোলা ভাবে একটু কথা বলি। চাচা ছোলা না, আপনাকে আমার কথাটা শুনেন, তারপরে তো বলবেন আপনি। এখন কথা হচ্ছে আপনার দুটো ট্রাইব্যুনাল একটা করা হলো কেন? এটাকে আমরা চেয়েছি? আমরা তো চাইনি। 2 নাম্বার যেটা বলেছে তুরিন, গোলাম আজমের নিউজটা নিউজ। এখন নেত্রকোনার রাজাকারেরটা তো ওইভাবে নিউজ নয়, ঠিক আছে? ওটাকে নিউজ এভাবে দেওয়া হয় না। সুতরাং একটা যখন হয়ে গেছে সরকারের, বোঝাই যাচ্ছে যে সরকার চলবে এরকম একটা মনোভাব আছে। 2 নাম্বার হচ্ছে সুপ্রিম কোর্ট এত আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, জনস্বার্থ না এটা? এই যে বিচারটা কি জনস্বার্থ না? এটা কি জমির মামলা না? এটা ব্যাংক ঋণ? এটা একটা জাতির সম্মানের সঙ্গে যুক্ত, জাতির কলঙ্কের সঙ্গে যুক্ত। সেখানে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা যদি মনে করেন যে এটা উঠাবেন না, বা অ্যাটর্নি জেনারেল তিনি এটা দেবেন না, অ্যাটর্নি জেনারেল যদি না উঠান তার মানে সরকার চাচ্ছেন না। সরকার যদি বলতেন যে কেন এটা যাচ্ছে না, একটা তালিকায় তো উঠাতে হয়, এটা তুরিন ভালো জানে,
অ্যাটর্নি জেনারেলকে মেনশন করছেন সেটা। সেক্ষেত্রে সরকারের দায়ের ব্যাপারটা একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি আসবো স্যার আপনার কাছে, কিন্তু তার আগে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান আছেন, মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য বিএনপি। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমি দর্শক ফোনটা নেওয়ার আগে আপনাকে একটু জানিয়ে দিই, সম্প্রতি এই যে 26 বা 27 মার্চ লন্ডনে একটা জনসভায় তারেক জিয়া তিনি একজন বলছিলেন যে মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। তারেক জিয়া সেখানে তাকে থামিয়ে তার বক্তব্যটাকে 3 লাখ করতে বাধ্য করেছিলেন। এবং এক্ষেত্রে ডক্টর মুনতাসির মামুনের একটা ব্যাপার ছিল যে বিএনপির ক্ষেত্রে জিয়াউর রহমান তার বিজয়টাকে আসলে যতটা গৌরব ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে যারা অত্যাচারিত হয়েছেন, যারা কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, সে তাদেরকে তুলে ধরেন নাই, হাইলাইট করেন নাই। তার পেছনে একটা বড় কারণ ছিল বিএনপি যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত ছিল এবং বিএনপি জামাতকে আসলে আলাদা করে দেখার কোনো উপায় নেই। আমি দর্শক ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, একটু জোরে বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মফিজুল আলম। জি বলুন প্লিজ। আমি বলতে মানুষ তার একটু ডিস্ট্রাকশন করে বলতে যাচ্ছি যে উনি বলতেছেন জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার, হ্যাঁ, জামাতকে নিষিদ্ধ করলে তো জামাত কিন্তু নামে যে কোনো একটা পালাতে জামার নাম তো সুযোগ পাবে, তাই যাতে জামাত পরবর্তীতে যাতে মূল পাঠক হয় ওই ব্যবস্থা। আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, কারণ কথাটা ভেঙে যাচ্ছে তো আমরা বুঝতে পেরেছি। জামাতকে নিষিদ্ধ করলে জামাতের রাজনীতির কথা বলছি আমি, বলছি বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি, এগুলি যদি স্বাভাবিকভাবে লুপ্ত না হয় বা রাজনৈতিকভাবে লুপ্ত না হয় তাহলে এই সমস্যাগুলি না, জামাতের রাজনীতি নিষিদ্ধ করলেও, যেমন এবারে নির্বাচনে বিএনপির হয়ে 22টি আসনে জামাতকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, জামাতের রাজনীতি নিষিদ্ধ হলে লাভটা কি? জামাতের রাজনীতি বলতে কি বোঝায়? জামাতের দর্শনের কথাটা বলা হচ্ছে। আচ্ছা, জামাতকে দল হিসেবে বলা হচ্ছে, রাজনীতি মানে ঠিক বিএনপি রাজনীতি যখন বলছে দর্শনকে কি মুছে ফেলা সম্ভব? না, সম্ভব না, কিন্তু হ্রাস করা সম্ভব। আচ্ছা, নাজিব মানে ইয়াং নাজিকে হচ্ছে না জার্মানিতে, কিন্তু হচ্ছে কোথাও। এখানে আমি বলি ব্যাপারটা কিভাবে হয়, কিভাবে বার্গম্যানের কথা বলছে। বার্গম্যানকে কিন্তু একসময় আমরাই প্রশংসা করেছি, যেহেতু যখন যুদ্ধাপরাধীদের উপরে তিনি করলেন, তিনি যখন ডক্টর কামাল হোসেনের মেয়েকে বিয়ে করলেন এবং বাংলাদেশে এলেন, এবং যখন নাকি বিচার চলছে, যখন নাকি প্রচুর লবিস্ট নিয়োগ করা হচ্ছে, তখন থেকে বার্গম্যান এই কাজগুলি করেছেন। সেটা করুক, তার পার্সোনাল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আমরা মুক্তিযুদ্ধ বিকৃত আইনের জন্য কমিশনে যাচ্ছি, তখন বার্গম্যান আমাকে একদিন ফোন করলেন, বললেন যে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। আমি বললাম কি বিষয়ে আলোচনা করতে চান? বলে যে এই যে আপনারা করছেন এবং এই যে 30 লক্ষ না বললে কি এটা বিকৃতি হয়, ইত্যাদি ইত্যাদি আর কি। তাই আমি বললাম যে দেখেন বার্গম্যান, আপনিও আমাকে চেনেন, আমিও আপনাকে চিনি, আমরা সেই লন্ডন থেকে চিনি, আমরা আপনার পরস্পরকে, তা আমি আপনার সঙ্গে আলোচনা করবো না। বলে কেন করবেন না? ডেমোক্রেটিক একটা নর্মস আছে। নাজিজম তো ডেমোক্রেটিক এর মধ্যে পড়ে না। আমি আপনার সঙ্গে তখনই আলাপ করব একটা শর্ত। বলে কি শর্ত? আমি বলে আপনি যদি বার্লিনে গিয়ে অথবা তেল আবিবে গিয়ে বলেন যে হলোকস্ট হয়নি, তাহলে আমি আপনার সঙ্গে আলাপ করব। এখন তিনি চুপ করে গেলেন, কারণ তার পক্ষে সম্ভব না বার্লিনে গিয়ে বলা, এবং তিনি যেই ধর্মের অবলম্বন যে হলোকস্ট হয়নি। কিন্তু বাংলাদেশে বলতে পারে, বাংলাদেশকে সবাই একটা করে চাটি মেরে যেতে পারে। এই তারেক জিয়াও মারছে, বার্গম্যানও মারছে, সবাই মেরে যেতে পারে, এবং এর জন্য আমরা অনেকাংশে দায়ী। কারণ আমি কিন্তু আমার দায়টা অস্বীকার করছি না, বিকজ মুক্তিযুদ্ধরা কি বিএনপি করেনি? আমি একটু মেজর আক্তারের কাছে জানতে চাচ্ছি, উনিও মুক্তিযোদ্ধা, উনিও বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন। মেজর আখতারুজ্জামান, আমি কি ব্যাপারে বলবো? এই যে বললাম যে বিষয়টি 30 লক্ষ মারা গেছে কি মারা যায়নি, এখন এই 30 লক্ষ মারা গেছে কি মারা গেছে, মুক্তিযোদ্ধা কি মনে করেন যে বাংলাদেশে এরকম মানে হয়েছিল কি? আসলে কি এরকম নৃশংস ঘটনা ঘটেছিল? এটা তো আমাদের একটা চরম দুর্ভাগ্য যে আজকে 40 বছরের মাথায় এসে আমাকে 48 বছর মাথায় এসে আমাকে বলতে হচ্ছে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল কিনা। হ্যাঁ, সেটাই প্রশ্ন। এবং এইভাবে যেতে যেতে কদিন পরে অনেকে বলবে যে গন্ডগোল হয়েছিল, এই হয়েছিল। না, আপনারা যদি অস্বীকার করেন, আমাদের পরবর্তী প্রজন্ম প্রশ্ন তুলবে, তাহলে কিসের মুক্তিযুদ্ধ করেছেন আপনি, তাই না? এই প্রশ্ন তো করে ফেলেছে অলরেডি, তাই না? কিসের মুক্তিযুদ্ধ করেছে? যে দেশে ভোট দিতে পারে না মানুষ, ভোটের ব্যাপার পরে বলি। মুক্তিযুদ্ধে এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধ হয়নি তো। 30 লাখ শহীদ কি মারা গেছে? শহীদ কেন হলো? 30 লাখ শহীদ কেন হলো?
আমরা একটু সরাসরি উত্তর চাচ্ছি। সরাসরি তো এই 30 লাখকে কে বলতে বলে 30 লাখ? আজকে প্রতিটা সরকারকে দায়ী করেন। আমি একটু শুনছিলাম উনি সরকারকে দায়ী করেছেন। তাহলে সরকারকে প্রশ্ন করেন যে কত লোক মারা গেছে আজকে 48 বছর পর্যন্ত তুমি কেন পরিসংখ্যান দিতে পারলে না? সরকার দিবে, আপনার কেন পারলে না? আপনি এটা আমার দায়িত্ব না। নো, একটা কথা কিন্তু আমি হিসাব করি না কি মারা গেছে। এটা নিয়ে আমি মনে করি এই তর্কটা অবাঞ্ছিত। সামিয়া, আপনাকেও বলছি যে এই ধরনের তর্ক অবশ্যই অবশ্যই অবাঞ্ছিত, এই কারণে অপ্রয়োজনীয়। পার্লামেন্টে সংবিধানে আছে 30 লক্ষ মারা গেছে, স্বাধীনতার ঘোষণাপত্রে আছে 30 লক্ষ মারা গেছে, হাইকোর্টের রায়ে বলা হয়েছে 30 লক্ষ মারা গেছেন। সুতরাং আপনি আপনি এইসব এগুলি ছেলে খেলার ব্যাপার না। আমি পরিষ্কার বলে আমার সঙ্গে আপনারা একমত হতে পারেন, আমাকে নানা কথা বলতে পারেন, এগুলি ছেলে খেলা নয়। 2 নম্বর একটা বিষয় আছে, আমি এটা বলি, উনি এসছেন, আমরা 48 বছর পরে আমরা গণহত্যা জাদুঘর করেছি একটা। কেন করলাম গণহত্যা জাদুঘর? যেহেতু এই জিনিসটাকে প্রান্তিক দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, সেটা না, আমরা একটা জরিপ করছি। এই পর্যন্ত 20টা জেলায় আমরা সম্পন্ন করেছি ইউনিয়ন পর্যায়ে থেকে। আমরা 4টা জিনিস দেখেছি: গণহত্যা ঘটনা, গণকবর, তারপরে আরেকটা হচ্ছে টর্চার্সে যেটাকে নিপীড়ন কেন্দ্র যেগুলো ছিল, আরেকটা হচ্ছে বৌদ্ধভূমি। আচ্ছা, এখানে আপনি গণকবরটা বাদ দিলে টর্চার্সেরও কিন্তু মারা গেছেন মানুষ, নিশ্চয়ই স্বীকার করবেন। বৌদ্ধভূমিতেও ফেলা হয়েছে, মারাও হয়েছে, আর গণহত্যা তো হয়েছে। আচ্ছা, এখন এই 20টা জেলা আমরা ইউনিয়ন পর্যায়ে করেছি এবং এটা এই প্রথম করার পরে আমরা যে ফলগুলি পাচ্ছি, আমি খালি আপনাকে একটা বলি, প্রচলিত ধারণা মুক্তিযুদ্ধ কোষ যখন আমরা করেছিলাম তখন আমরা 1000-এর মতো ঘটনা পেয়েছিলাম, গণহত্যা ইত্যাদি ইত্যাদি। এখন আমরা 20টা জেলায় পেয়েছি 6500-এর মতো। তাহলে 64টা জেলায় এটা সংখ্যাটা কত হবে? শরণার্থী শিবিরে যে মারা গেছেন 5 থেকে 6 লক্ষ, যেটাকে এখনো আমরা গণহত্যার মধ্যে অন্তর্ভুক্ত করি কারণ ওখান থেকে গিয়ে সেখানে মারা গেছেন, সেটা যদি ধরেন তাও তো 30 লক্ষের উপরে। কিন্তু আমরা যখন বলি কথাটা, যেহেতু আমরা বলি যে কমপক্ষে 30 লক্ষ, এটা আপনার পছন্দ না হতে পারে, আমি একটু আপনাকে কিন্তু সংবিধান হচ্ছে। জি জি, বলেন বলেন। না, আমি সেখানে আরেকটা জিনিস একটু বলছি। আমার সত্য কে কি বলল তাতে কি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে? না, প্রশ্নবিদ্ধ হবে না। আমি প্রশ্ন তুলছি বলে আজকে আমরা সংবিধানের কথা আমরা বলেছি 30 লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে, যা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেছে। এখন কে কি বলল এটা যদি আমরা তর্ক শুরু করে দেই, আমি তো প্রথমে বলেছি অবাঞ্ছিত, কিন্তু প্রশ্নটা এসছে তর্ক তো শেষ হবে না। জনাব আখতারুজ্জামান, প্রশ্নটা কেন এসছে? আপনি আসার আগে একটা ভিডিও ক্লিপ দেখানো হয়েছে যেটা আমি আগে দেখিনি, শুনলাম। আচ্ছা, সেখানে যেহেতু তারেক জিয়া একটি রাজনৈতিক দলের এখন সভাপতি এবং সেই রাজনীতির সাথে তো উনি জড়িত আছেন, সেজন্য বলছি। না, তিনি আছেন কি না আছেন আমি সেগুলির ব্যাপারে আমি যাচ্ছি না। যেহেতু উনি একটা দলের সভাপতি এবং বিএনপি একটা বড় দল এখানে, সেখানে যেহেতু তারেক জিয়া এই প্রশ্নটি করেছেন, সেই জন্যই কথাটা উঠেছে। এটাই হচ্ছে ব্যাপার। 48 বছর পর কেন বিষয়টা হলো, আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম সবাই মিলে, তখন আমাদের বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। তার মধ্যে থেকে ধরেন 7.5 কোটি, 7.5 কোটির থেকে এখন গিয়ে হয়তো 2 কোটি 2.5 কোটি, 3 কোটি বেঁচে আছে। জানি না 3 কোটি বেঁচে আছে, মনে হয় না, আরো কম হতে পারে, হয়তো 2 কোটি বেঁচে আছে। জনসংখ্যা 17 কোটি, 15 কোটি কিন্তু এই এখন তারেক রহমান সাহেব রাজনীতি করে এই 15 কোটির জন্য, 2 কোটির জন্য তো করে না। এই 15 কোটি তার লক্ষ্য তো 15 কোটি, তার তো 2 কোটি না। মুনতাসির মাহমুদ তার লক্ষ্য না, তার লক্ষ্য তো আমার এই আপানা, তার লক্ষ্য 15 কোটি। 15 কোটিকে দেশে নতুন বাংলাদেশ বানাতে পারে, শুধু কি আছে, তার ইচ্ছা। সেখানটা থেকে যারা আমরা দরকার লেগে পাকিস্তান করেছিলাম তারাই তো আমরা করেছি বাংলাদেশ, তাই বলে কি এর বাইরে তো কেউ করে নাই। তাই বলে কি ইতিহাস কি? আর সেটা আপনার ইতিহাস, সেটা আপনার ইতিহাস। 15 কোটি আর 15 কোটি, আরে বারবার তো ভিন্ন হয়েছে, কতবার ভিন্ন হয় নাই। আমাদের সাথে একটু যুক্ত হয়েছেন অবশ্যই ডক্টর লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক, আমার কথা হচ্ছে আমি সাবেক সেনাপ্রধান এবং সাবেক মহাসচিব সেক্টর কমান্ডার্স ফোরামের লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। বীর প্রতীক, আমি একটু উনি আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, অনুষ্ঠানে ওনার আসার কথা ছিল কিন্তু গাড়ির যানজটে এখনো ফোনে আছেন আমার সাথে। আমরা একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তারেক জিয়া বলছিলেন এই বছরই মার্চ মাসে তিনি বলছিলেন যে একজন বলছিল
30 লাখ শহীদের কথা তিনি তাকে থামিয়ে দিয়ে 3 লাখে এনেছেন। আমার প্রশ্নটা ছিল যে স্বাধীনতার 48 বছর পরেও আসলে এই বিকৃতি কেন? মেজর আখতারুজ্জামান বলছিলেন যে কারণ তারেক জিয়ার লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধে যারা বেঁচে আছে 2 কোটির মতো যদি বেঁচে থাকে, সেই 2 কোটি তাদের লক্ষ্য না, তার লক্ষ্য হচ্ছে 15 কোটি। 15 কোটির জন্য তিনি একটা নতুন ইতিহাস তৈরি করবেন। কি বলবেন? প্রথম কথা হলো অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু শুনতে পাচ্ছি না আমরা এখান থেকে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এবার শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। অনেকে অনেক রকমের কথা বলতে পারেন, কিন্তু তার সপক্ষে কোনো যুক্তি, কোনো প্রমাণ এগুলি প্রয়োজন হয়। আমি অনেক কিছু ক্লেম করতে পারি, কিন্তু ক্লেম করার পিছনে আমার যুক্তি কি, আমার প্রমাণ কি? তারেক জিয়া যখন বলছেন এটা 3 লক্ষ, তারেক জিয়া কি সে প্রমাণ দিতে পারবেন? কারণ আমাদের কাছে যে 30 লক্ষ হয়েছে সেই হিসাব তো 1972 সালে 73 সালে দেওয়া হয়েছে। কিন্তু স্বাধীনতার 48 বছর পরে এসে দাঁড়িয়েও স্বাধীন বাংলাদেশে যখন বাংলাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করার কেউ করেন, এবং একটা সময় কিন্তু ছিল 21 বছর ধরে একটা সময় গেছিল কিন্তু আমাদের ইতিহাস কিন্তু বদলে গিয়েছিল, মানে সেই ইতিহাসের প্রতিষ্ঠিত নামগুলোকে আমরা উচ্চারণ করতে পারিনি। এই বারবার করে এই বদলে যাওয়ার প্রবণতা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে দাঁড় করাবে? 1975-এর 15 আগস্টে যে ঘটনাটি ঘটে সেটা তো কোনো ব্যক্তিকে হত্যা করানো, সেটা আদর্শকে হত্যা করে আমাদের যে ইতিহাস সেটাকে পাল্টিয়ে দেওয়া, এবং তার প্রচেষ্টা তো বন্ধ হয়নি কোনোদিন। এখন হয়তো কিছুটা স্থিমিত আছে, কিন্তু প্রচেষ্টা তো অব্যাহত আছে। এবং তারই অংশ বিশেষ আজকে যেগুলি হচ্ছে, যে বিকৃতির কথা বলেন বা আপনার ভুল তথ্যের কথা বলেন, আমরা সামরিক বাহিনীতে শুনেছি গোয়েবেলস বলে এক ভদ্রলোক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিলেন, উনি বলছিলেন মিথ্যা কথা 10 বার বলো তাহলে একটা সত্যি হয়ে যাবে। তো এখন সেই থিওরিতে যদি যায় তাহলে ওনারা মিথ্যা কথা বলতে থাকবেন, কোন একজন মনে করবেন যে এটাই সত্যি কথা। তখন আমরা সেই পথে চলছি। যেটি ডক্টর মুনতাসির মামুন বলছিলেন, আমি সবার জন্য প্রশ্নটা ছুড়ে দিতে যাচ্ছি, যেটি ডক্টর মুনতাসির মামুন যে উনি বলছেন যে ওনারা অনেকেই বলেন 75-এর পরিবর্তন হয়েছে। যারা 75-এ যারা চাকরি করেছে অস্ত্র হাতি নিয়ে, তারা কি ঘুমিয়েছিল সেদিন? তারা কোথায় ছিলেন? তারা তো সেদিন সবাই তো, ওনারা তো ঢাকায় ছিলেন, কই একজন তো মরেন নাই, বিপ্লব করেন নাই। এখন বড় বড় কথা বলছেন আদর্শ হত্যা করা হয়েছে, এটা হত্যা করা হয়েছে, ওটা হত্যা করা হয়েছে। আদর্শ কোথায়? কোথায় ছিল ওনারা? ওনারা তো বীর পুরুষ, ওনারা তো ক্ষমতায় ছিলেন, ওনারা তো ভেরি মাছ ঢাকা ছিল ব্যাটালিয়ান। কেন সেদিন বেরিয়ে আসেন নাই ওনারা? এখন বঙ্গবন্ধু করতে করতে একদম ফেরা তুলে ফেলছে মুখের মধ্যে। আর তখন কি বলতেন আপনারা? ভুলে গেছি আমরা এগুলা। ও এখন জিয়াউর রহমানের সঙ্গে লাগবে, জিয়াউর রহমান কিছু বললেই জিয়াউর রহমানের এগেন্স্ট লেগে যাচ্ছেন। আরে আপনি কি করেছিলেন? আপনার অবদান কি ছিল? বঙ্গবন্ধু হত্যা হয়েছে, আপনি কেন হত্যা নিহত হতে পারলেন না? আপনি কেন বেরিয়ে আসলেন না? আপনাদের ব্যাটালিয়ান ছিল, ইউ আর দ্য টুয়াইস অফ ব্যাটালিয়ান, ওয়াই ডিডন্ট কাম আপ? আমরা এখন বঙ্গবন্ধু শেখ হাসিনা খুশি করার জন্য, বঙ্গবন্ধু খুশি করার জন্য আমরা কত কথা বলি। আরে বঙ্গবন্ধু আদর্শ মানে কি? ইট ওয়াজ এ ক্ল্যাশ বিটুইন সাম পিপলস, এবং সে ফ্রিডম ফাইটার মিলে আর্মি থেকে বেরিয়ে এসে হত্যা করেছে। তাদের কন্ডেম করবেন না, তাহলে খুঁড়ে 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 জিয়াউর রহমানের নাম নিয়ে আসবেন, খুঁজে 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 জিয়াউর রহমানের নাম নিয়ে আসবেন। জিয়াউর রহমান হি হ্যাজ নো বিজনেস টু ইন ইট। না, কিন্তু there was chief of staff, there was chief of general staff, there were the brigade commanders, it was their responsibility. তারা কেউ বেরিয়ে আসলেন না, আর এখন কিছু খুঁজতে, তার মানে জিয়াউর রহমানের কোনো দায় নাই, সবার সব অবশ্যই কোনো দায় ছিল না, অবশ্যই কোনো দায় ছিল না। He was the total commander. তারেক রহমানেরও এখন কোনো দায় নাই, তিনি বলতে পারেন যা খুশি। উনি দায় নেবেন, উনি অবশ্যই দায় নেবেন। উনি তো আপনার সেই 2 লক্ষের 2 কোটি মানুষের কথা বলবেন না, তাহলে হচ্ছে পলিটিক্যাল তৈরি করবেন, নতুন দেশ তৈরি করবেন, নতুন গভর্নমেন্ট তৈরি করবেন। না না, তাহলে প্রশ্ন বিকৃত করবেন। আর ইতিহাস কি? তাহলে জিয়াউর রহমান কি আপনি কেন বিকৃত করতেছেন? কেন জিয়াউর রহমান কেন বিকৃত করতেছেন? জিয়াউর রহমান কোথায় ইনভলভ হলো? জিয়াউর রহমান ডিপটি চিফ অফ স্টাফ। আর 30 লক্ষ শহীদের কথা বলেছে, মানে একজন যদি বলে আজকে 30 কোটি হয়েছে, তখন কি করবেন? তাকে মেরে ফেলবেন? জিয়াউর রহমানের রাজ্যের বক্তব্য, মেজর আখতারুজ্জামান, জিয়াউর রহমানের রাজ্য কি করে হয়? আরে সেটা এটা একটা দেশের ইতিহাস, আপনি কি আরে ভাই, আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা। আমি সেই কথাতে বলছি, আপনি একজন লন্ডনে বসে 3 লক্ষ বলল। লন্ডনে বসে তিনি একটা দেশের রাজনীতির পরিচালক হিসেবে আছেন, কিন্তু রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন। তিনি তো ক্ষমতা যখন ছিলেন, তিনি তো তখন তো কেউ তার প্রতিবাদ করেন নাই, আমরা তো দেখি নাই। উনিও তো ক্ষমতায় ছিলেন, উনিও তো এই দেশে ক্ষমতা চালিয়ে গেছেন, ওই তো তখন দেখি নাই। এখন যারা কথা বলছেন তারা তো তার জন্য চাকরিও করেছেন। তাহলে আজকে যারা কথা বলছেন,
ভাইটা কথা বল, ব্যক্তিগত ব্যক্তি নিয়েই কিন্তু সমষ্টি গড়ে ওঠে। আমার ব্যক্তিগত আচরণ আজকে আমি কেন কথাটা বললাম, 75 এর কথাটা এখানে কেন আসলো? 75 এর জন্য দায়ী কে? দায়বদ্ধতা কার? তার মানে পুরো সেনাবাহিনীর দায়িত্ব নিতে হবে, পুরো সেনাবাহিনীর দায়িত্ব নিতে হবে। কেন জেনারেল শফিউল্লাহকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি? কেন আনা হচ্ছে না? কেন সেদিন ঢাকা যে সমস্ত ব্যাটালিয়ন কমান্ডাররা ছিল, ব্যাটালিয়ন ছিল, তাদের কেন দায়বদ্ধ করা হচ্ছে না? কেন করা হচ্ছে না? কিন্তু এখন এগুলো বলবেন, এগুলো আমরা বললে ঘুরে ঘুরে জিয়া রহমানকে নিয়ে আসবেন। জিয়া রহমান ডিপটি চিফ অফ স্টাফ, তাকে ঘর থেকে বেরো, আমরা তাকে দেখেছি, তাকে মানে মেজর আফতারুজ্জামান এবার একটু আমাদেরকে কথা বলার সুযোগ দেন। বলে আমি তো কথা বলি না। আপনি বলছেন, উনি বলছেন সম্পূর্ণ দায় হচ্ছে সেনাবাহিনী, জিয়া রহমানেরও কোনো দায় নাই, তারেক রহমান তো বলবেনই তিনি রাজনীতি করবেন, দায় হচ্ছে যারা বাকিদের সকল। সেকেন্ড ইন কমান্ডের আমরা বলি ওই গ্রেভিয়েট দেখতে হয়, আপনি সেনাবাহিনীতে ছিলেন, সাবেক সেনাপ্রধান ছিলেন, যুদ্ধের প্রস্তুত থাকে না। এবার আমি একটু ওনাকে সুযোগ দিতে চাই, বলুন। স্যার তো ছিলেন, আমি আস্তে আস্তে শুনতেছিলাম যে সেনাবাহিনীকে ঘুমাইছিল, সেনাবাহিনী ঘুমিয়েছিল না, সেনাবাহিনী প্রস্তুতই ছিল। ছিল না স্যার, দাঁড়াও আমি তো কথা বলে দাও। বলেন স্যার, বলেন স্যার। কথা বলতে দাও। প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী একটা শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান, এখানে কমান্ডে চলে। কোনো এক জায়গাতে যদি একটা কমান্ড ফেল হয় তার মানে সব জায়গাতে ফেলিয়ার হয়েছে, কোনো কোনো জায়গায় ফেলিয়ার হয়েছে, কোনো কোনো হচ্ছে না। 75-এ আমাদের যে ধারণাগুলি ছিল, যে অর্গানাইজেশন ছিল, সেই অর্গানাইজেশন এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিল না, কারণ এটা অপ্রত্যাশিত ছিল যে একটা স্বাধীন সার্বভৌম দেশে 3 বছর 3.5 বছরের মাথায় এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এটা আমাদের চিন্তা ছিল না। এখানে একটা ফেলিয়ার ছিল। আরেকটা কথা হচ্ছে যে উনি যেটা বলছেন যে সেকেন্ড ইন কমান্ডের কোনো দায়িত্ব না, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল কথা। সেকেন্ড ইন কমান্ড ইকুয়ালি দায়িত্ব, প্রথম যে আছে তার ওনারও দায়িত্ব আছে। আমরা ইতিহাস থেকে জেনেছি যে ওনার কাছে এই সংবাদটা শুধু যে গিয়েছিল না, ওনার সাথে আলোচনা হয়েছে যে আমরা এরকম করতে চাই, উনি সেটাতে সম্মতি দিয়েছে। তো এখন যদি বলেছেন আমার কোনো দায়িত্ব নাই, সেটা তো হতে পারে না। সেনাবাহিনীর শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও উনি যখন এটা সম্বন্ধে জানলেন, ওনার সাথে যখন আলোচনা হলো, তখনই দায়িত্ব ছিল যে এটাকে বন্ধ করা, এটাকে প্রতিহত করা। উনি সেটা বন্ধ করেননি, প্রতিহত করেননি এবং এটাকে উৎসাহিত করেন। আর এখন এতদিন পর যখন তারেক রহমান আবার, বা খালেদা জিয়া একসময় বলেছিলেন, তারেক রহমান বলছেন, সেটির ক্ষেত্রে উনি বলছেন যে এটি রাজনীতিতে হতেই পারেন, তিনি 15 কোটি মানুষের জন্য এই রাজনীতি করতেই পারেন, সেক্ষেত্রে দায়ী করাটা আসলে যুক্তিহীন তার মতে। রাজনীতি তো জনগণের জন্য, রাজনীতির জন্য শুধুমাত্র রাজনীতি ব্যক্তিত্বের জন্য না, রাজনীতি জনগণের জন্য। এখন জনগণকে সঠিক পথে নেবেন না বিপথে নেবেন, বিপথে নেওয়ার কতগুলো উদ্দেশ্যের কথা ডক্টর মুনতাসির মামুন কিন্তু বলেছেন। কারণ উনি বলেছেন যে জিয়া রহমান চেয়েছিলেন তার নিজের বিজয়টাকে বড় করে দেখানোর জন্য বঙ্গবন্ধুকে খাটো করা, বা তার বিজয় অর্জনের জন্য মুক্তিযুদ্ধের যে নির্যাতন বা যে কষ্ট বা নির্মমতা ছিল সেটিকে হাইলাইট না করে ছোট করে দেখানো, এবং যে তারা যুদ্ধাপরাধী দলের সাথে সংযুক্ত ছিলেন এবং আছেন বলে, এবং বিএনপি জামাতকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বলে আসলে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু তার সাথে আরো কথা আছে। কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে জয়টা, এটা কিন্তু আদর্শিক জয়, এটাকে আমরা বারবার অস্বীকার করি। এই আদর্শিক জয়টা হচ্ছে একটা পরাজিত শক্তি কোনোদিনই ঠিক মেনে নেবে না। দেখেন, আপনি আমাকে একটা বিজয় দেন, আমি কিন্তু এটা 3 মাস পরে ভুলে যাবো, কিন্তু আপনি আমার গালে একটা থাপ্পড় মারেন, আমি সারা জীবন এটা মনে রাখবো। পরাজিত শক্তি সে কোনোদিনই মানবে না। আমি পাকিস্তানে যাওয়ার সুযোগ হয়েছিল, মন্ত্রী মামুনে গিয়েছে, তাদের সাথে কথা বলেছি। 90% লোকে জানে না 71-এ কি হয়েছে এখানে, 90% লোকে জানে না। বিশেষ করে আমাদের র্যাঙ্কের যারা আছে, আমাদের সেনাবাহিনীতে যারা আছে, তারা সত্যি বলতে সত্যি কি এরকম ঘটনা হয়েছে, ইজ ইট রিয়েলি সো? স্কুল কলেজের ইতিহাস তারা যখন জিজ্ঞাসা করে ইজ ইট রিয়েলি সো, আমরা বলেছি ওয়াই ডোন্ট ইউ রিড দি ইন্টারন্যাশনাল রাইটিং, আন্তর্জাতিকভাবে যেগুলো সেগুলো করো। এখানে আমি একটু ডিফার করি, শুনেন। আমি পাকিস্তানের যারা নীতি নির্ধারক ছিল প্রায় 20-21 জনের সঙ্গে কথা বলছে, রাও ফারমান আলী থেকে সবার সঙ্গে। তারা এখন একটা অপরাধ বোধের কারণ থেকে তারা বলছে জানে না। ওই সময় তো ট্রানজিস্টার ছিল, না জানার কোনো কারণ নেই। 1, 2 নম্বর হচ্ছে সংবাদপত্র ছিল, এলিটরা তো জানতোই, কিন্তু তারাও বলবে যে রফি রাজার মতো লোক যে পিএপি রাজনীতি আমাকে বলছে যে আমরা তো জানতাম না। ঠিক আছে,
রাও ফরমান আলী বলে এরকম তো হয়নি। এটা হচ্ছে যে তারা কি বলবে হয়েছে। 2 নম্বর হচ্ছে সেনাবাহিনীও জানতো, কেননা আমাকে একজন মহিলা বলছিলেন, একটা ওয়ার্ল্ড ব্যাংকের পার্টি ছিল ইসলামাবাদে, সেখানে কথা বলছেন, তা আমাকে হাসতে হাসতে বলে প্রতিদিন যে কফিনগুলি আসছে সেগুলি কি গোপনে আসছে? কফিনগুলি তো সামনেই আসছে, সবাই লাশ দেখছে আর্মির। আরেকটা কথা বলেছেন যে হঠাৎ করে গ্রামে গঞ্জে দেখা গেল আর্মিদের পরিবারে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যে লুট করে নিয়ে গেছে। তো বলে যে যখন কেউ বলে যে জানতো না পাকিস্তানে, এটা আসলে তারা নিজে থেকে মানে ওই যে বলছেন না যে কি হয়েছে আমি একটা বিরতি নিয়ে আসি, আমাকে একটা বিরতি নিতে হবে। জনতন্ত্র গণতন্ত্র কে আসছেন জাফর সাহেব? দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের সাথে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সংযুক্ত হয়েছেন, মুক্তিযোদ্ধা এবং প্রতিষ্ঠাতা গণস্বাস্থ্য কেন্দ্র। তবে ওনাদেরই সম্মানে অনুষ্ঠানের সময় একটু বাড়ানো হলো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর মুনতাসির মামুন বলছিলেন, আমি সেই প্রসঙ্গটাতে আসতে চাই। উনি বলছিলেন যে এই যে নানা রকম কন্ট্রাডিক্টরি বক্তব্য আসে তারেক রহমানের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে, মাঝে মাঝেই আসে। আপনি নিজেও একসময় তারেক রহমানকে বলেছিলেন 2 বছরের জন্য অবসরে চলে যেতে। উনি বলছিলেন যে বিএনপি এবং জামাতের রাজনীতি আসলে এক রাজনীতি, তাদেরকে আলাদা করে দেখার কোনো উপায় নেই, এবং যুদ্ধাপরাধীদের সাথে যেহেতু তারা সংযুক্ত আছে, তাই যুদ্ধাপরাধীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারা এই জাতীয় বক্তব্যগুলো সব প্রায়শই দিয়ে থাকে। কি বলবেন? এটার আমি মন্তব্য করতে চাই, এটা ডেফিনেটলি এটা একটা কথার কথা, বাদ কি বাদ বলেছেন। ডেফিনেটলি বিএনপি আর জামাত এক হতে পারে না। তো তারা হয়তো একত্রে উঠা বসা করেছে, তারা রাজনীতির কারণে এই রাজনীতির সাথে আওয়ামী লীগও তো করেছে, ওটাতে না। যেটা নিয়ে আমি যেটা শুনছিলাম যে 3 লাখ বলেছে নাকি, এটা সমস্যাটা তো শুরু হয়েছে এখন থেকে না। এটা যুদ্ধের পরে সোভিয়েতিতে তখন তারা পয়লা প্রকাশ করেছিল যে 3 লাখ লোকের মৃত্যু হয়েছে। তারপরে বঙ্গবন্ধু যখন 8ই জানুয়ারি লন্ডনে পৌঁছলেন, উনি 3 মিলিয়ন বললেন, 3 লাখ আর 3 মিলিয়ন। এটা নিয়ে সিরাজুর রহমান বিবিসি দিয়ে আছে। কিন্তু উনি তখন বললেন যে হিসাব কোথায়? আমি বলি, তখন উনার সেক্রেটারি ছিলেন ডক্টর সাত্তার। উনি পরিষ্কারভাবে বঙ্গবন্ধু বললেন, তোমরা তো একটা নিশ্চয়, আপনি বলছেন, আরে তোমরা বলছো বলেই তো আমি, উনি যেটা বলছেন আমি তো ছিলাম না, যে কারণে সঙ্গে সঙ্গে একটা উনি কমিটি করেন। এখনও আশাবদ্ধ বেঁচে আছে আমলাদের দ্বারা পয়লা কমিটি। পয়লা সংখ্যাটা খুব কম ছিল, তাদের পদ্ধতি হচ্ছে ডিসি এসডিও সাহেবকে বলেছেন এসে। তারপরে হলো কি 2 নম্বরে এত কম, তারাই বলতে সময় চাই 1 বছর কাটালো। তারপর মোহাইমেন কি হলো, এখনও মোহাম্মদ আলী সাহেব বেঁচে আছেন, আমাদের আওয়ামী লীগ করেন, সেক্রেটারি ছিলেন। উনার সেই কমিটিতে এসে এইটা দাঁড়ালো প্রায় 4 লাখ। কিন্তু এখানে ইনারা প্রত্যেকে আমার হিসাবে ভারতের মাটিতে 5 লাখের 7 লাখ সিডিসির অনুসারে, আমি বললাম সিডিসির এগুলিকে ভুলে গেলে চলবে না। সুতরাং আমাদের ব্রিটিশ মেডিকেল জার্নালও বেরিয়েছে, এই সব কিছু মিলে সংখ্যাটা অনেক। এটা 30, 32 বা 22 হলো সেটা বড় কথা না। আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের নামগুলি যতটা এখনও আমি বিশ্বাস করি, আপনি তো শুরু করেছেন একটা এইটার মুনতাসির, এখনও আমাদের 80% কারেক্টটা করা সম্ভবপর। যেটা আমাদের আহমেদ সফার স্বপ্ন ছিল, তার বাড়ির 101 জনকে মেরে ফেলেছে, তাদের নামের তালিকাটা কক্সবাজারের রাস্তায় পাড়ি দিয়ে দেওয়া। আমি মনে করি এটা নিয়ে কে কিছু বললো তা না, এত লোক যতই হোক এটা অসম্ভব একটা বিরাট মানুষ, তাদেরকে স্মরণ করা আমাদের দরকার। তাদের নামটা প্রত্যেকটা, আমি শেষ করি, তাদের প্রত্যেকের যাই হচ্ছে সেটাকে নিয়ে যদি এটা 29 হলেই এটা কবি হয়ে যাবে না, 22 হলো। আমি একটা তথ্য শুদ্ধ করে দিই, একেবারে 3 লক্ষ পড়ে নেই, প্রাপ্তের ডেটস ছিল আমার কাছে, ওখানে আছে ওভার 3 মিলিয়ন। না 3 মিলিয়ন বলে নেই, আমি দেখাতে পারেন, আমিও দেখেছি। আমি দেখেছি, এটা একেবারে আমি আপনাকে দেখো, আপনি দেখান, এখন আপনি দেখান ওভার 3 মিলিয়ন। না
এটা হলো কি বঙ্গবন্ধু যখন মুজিবভাই যখন উনি 3 মিলিয়ন ওখান থেকে 3 মিলিয়ন শুরু হয়ে গেল। যাই হোক, আজকে আলোচনা করতে 3 লাখ বলাটা কারো অযৌক্তিক না। আজকে তো বেরিয়ে আসলো কথাটা যে 3 লাখ বলতেই পারে, বলতে যারা মুক্তিযুদ্ধ ছিল তারা বলতেই পারে। 3 লাখ বললে তো হবে না, 3 লাখের হিসাবটা দাও না। না 3 লাখ এই কথা তো আসলো এখানে। একদম প্রাবধানে 3 লাখ বলে থাকে, তাহলে একদম সেটা কোট করতে পারে। আচ্ছা, সেটা মিস করে দেবে, একটা মিস করে দেবে। বোধহয় একটা বোধহয় স্ট্র্যাটেজি হয়েছে যে জোরে কথা বললে বোধহয় কথা বলতে শুরু করে। আমি আমাদের পৃথিবীর ইতিহাসে কেউ জোরে কথা বলে তখন সাহায্য করতে পারে না। লিখিতভাবে যেটা বললে আমি জানি, আমি আপনাকে প্রাবধার এটা কাটিংটা পাঠাবো। উনি পাঠাবেন আপনার শেষ মন্তব্য নিব, আমার সময় নেই। আজকে কিন্তু লিখিতভাবে কিন্তু মিথ্যাচারগুলো বেশি হচ্ছে। যারা যারা বিভিন্ন পদে বসে আছে তারা কিন্তু লিখিত বেশি মিথ্যাচার করে। আমাদের মতো অনেক কিন্তু এই মিথ্যাচার উস্তাদ। শেষ মন্তব্য, আমরা অনুষ্ঠান শেষ করব, একেবারে শেষ মন্তব্য। ইতিহাস যেটা হয়েছে সেটা ইতিহাসই থাকবে, সংবিধানও আছে। এখন আমি মানি না মানি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কথা হচ্ছে যে ডক্টর জাফরুল একটা কথা বলেছেন, যারা শহীদ হয়েছেন, যারা মারা গিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা কতটুকু, এটা হচ্ছে আমার জন্য জরুরি। তো আমরা জাতি হিসেবে যদি তাদের প্রতি শ্রদ্ধা করতে চাই, তাহলে আমি এই সংবিধান মানবো কি মানবো না এটা কোনো চয়েস না। সংবিধান না মানাটা হচ্ছে একটা অপরাধ, আমাদের আর্টিকেল 7A and 7B এবং এটি আদালত অবমাননার বিষয়। 30 লক্ষ শহীদ একটি একেবারে প্রতিষ্ঠিত সত্য, যে সত্যটি অলরেডি সংবিধান তো রয়েছে, আমাদের ইতিহাসে উচ্চ আদালতের রায় রয়েছে। এখানে আমি একটা কথা বলতে চাই, এখানে আমরা বলছি সংবিধানটা জনগণগত উচিত। সংবিধান সংশোধন করার প্রভিশন সংবিধানে আছে। আপনারা যারা আইনে ব্যবসা করেন তারা সংবিধান ঠিক আছে, কিন্তু আমার কাছে সংবিধান ইজ এ চেঞ্জেবল। আই ক্যান অ্যামেন্ড ইট, আই ক্যান কারেক্ট ইট। ইজ এ মেজরিটি, ইট ক্যান বি চেঞ্জ। কি নিউজ হবে না, জনগণ কি ফ্যাক্ট মানে সংবিধান কি নাম তালিকা কোথায়? ফ্যাক্ট না, ফ্যাক্ট সংবিধান সত্য। আমার মতে বলা উচিত না, রিয়েলিটি না করাই ভালো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত সত্য, প্রতিষ্ঠিত ইতিহাসকে নিয়ে আসলে বিকৃতি করার কোনো যুক্তি নেই। যার যার পার্সপেক্টিভের ব্যাপার, কে কোন ঘরানায় আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, কার তথ্য কিভাবে প্রতিষ্ঠিত করতে চান, কেন তথ্য প্রতিষ্ঠিত করতে চান, এইগুলো আসলে এখন সেগুলো আসলে সবার কাছে প্রকাশ্য। আজকের মতো শেষ করছি। গণতন্ত্র আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।